প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থেকেই নিয়মিত পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। যেহেতু বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে তোমরা ক্ষতির সম্মুখীন না হও। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপন করছি। আমি সুমন দাস, সিনিয়র শিক্ষক গণিত, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো আজকে আমি তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির উপরে, অর্থাৎ অনুশীলনী 9.1-এর উপরে আমি একটি ক্লাস উপস্থাপন করছি। দেখো, আমাদের এই অধ্যায়টির নাম ছিল ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিগোনোমেট্রিক রেশিও। তোমরা জানো এই ত্রিকোণমিতি নামকরণটা হয়েছে মূলত একটা গ্রিক শব্দ থেকে, যা টি অর্থ হচ্ছে 3, গণ অর্থ হচ্ছে ধার এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের ত্রিগোণমিতি। তো ত্রিকোণমিতি শিখে আমরা আসলে কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ এই অধ্যায় পাঠ করে তোমরা কি কি বিষয় শিখতে পারবে, সে সকল বিষয়ে আমি তোমাদের সামনে একটু ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে কি কি দেখো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। মূলত প্রাচীন মিশরীয়রা ভূমি পরিমাপ এছাড়া অন্যান্য কাজে ত্রিকোণমিতির ব্যবহার করত। তো সেই ব্যবহারগুলি আসলে কিভাবে করত, কোন কোন সূত্র ব্যবহার করে সেগুলি করা হতো, সেই সব বিষয়ে আজকে আমি তোমাদের সামনে একটি পাঠ উপস্থাপন করছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে পাঠটি দেখবে। তো এসো, আমাদের সর্বপ্রথমেই বলি যে আমাদের ত্রিকোণমিতি শিখতে গেলে তোমাদের বেশ কিছু সূত্র সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। আমরা সেই সূত্রগুলো খুব সহজে শর্টকাটে মুখস্থ না রেখে টেকনিকের সাহায্যে কিভাবে বের করতে পারি, সেই সব বিষয় আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। আশা করি তোমরা প্রত্যেকেই মুখস্থ ছাড়াই এই অধ্যায়টা শিখতে তোমাদের যে সূত্রগুলি দরকার হবে সেই সূত্রগুলি তোমরা ইজিলি মনে রাখতে পারবে। তো এই অধ্যায়টি শিখতে গেলে তোমাদের সর্বপ্রথম যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটি বলতে পারবে। আমার মনে হয় তোমরা কেউ না কেউ ইতিমধ্যে সমকোণী ত্রিভুজটা সম্পর্কে অবশ্যই সংজ্ঞাটি মনে মনে বলে ফেলছো। আমি যেহেতু তোমরা আমার সামনে নেই, তাই তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না। তো আমি আশা করবো প্রত্যেকেই তোমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা অবশ্যই নিজেরাই লিখে ফেলবে। তো আমিও তোমাদের এখানে বলি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তোমরা সবাই জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণমিতিটা মূলত এই সমকোণী ত্রিভুজের সাথেই রিলেটেড, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে সেই তিনটা বাহুর নামকরণের উপর ভিত্তি করেই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নামকরণ আমরা করব। তো আসলে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে সেই তিনটা বাহুর নামকরণগুলো আমরা কিভাবে করব, এই বিষয়ে আসো আমরা এখন শিখি। একটা সমকোণী ত্রিভুজ আমরা ফার্স্টে এঁকে ফেলি। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আমাদের এখানে বি কোণটা এটা হচ্ছে আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এইখানে যে তিনটা বাহু রয়েছে এই তিনটা বাহুর নামকরণগুলো আমরা কিভাবে করব তোমরা ইতিমধ্যে সবাই জানো। আশা করি তোমরা অবশ্যই অতিভুজের নামটি শুনেছ এবং অতিভুজ কাকে বলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তো অতিভুজ কাকে বলে তোমরা জানো অবশ্যই, যে সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। অর্থাৎ এইটা সমকোণ, এর বিপরীত বাহু বলতে আমরা এই বাহুটাকে বুঝি, অর্থাৎ এসি বাহুটাকে আমরা বুঝি। এই এসি বাহুটাকে আমরা বলবো অতিভুজ। আর এখানে তোমরা জানো যে এইটা যেহেতু সমকোণ, আরো দুইটা কোণ রয়েছে আমাদের এ এবং সি। এ এবং সি এই দুইটা কোণ আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট। তোমরা সকলেই জানো 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলিকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো এখানে আমাদের সূক্ষ্মকোণ হিসেবে যদি আমরা সিটাকে কোণ হিসাবে ধরি, তাহলে এই যে কোণের যে বিপরীত বাহু এটাকে আমরা বলবো কোণের বিপরীত বাহু।
এই যে কোণের বিপরীত বাহুটা আমরা বললাম, এই বিপরীত বাহুটাকে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে লম্ব বলে থাকি। অর্থাৎ কোণ হিসেবে যদি আমরা সি কে কাউন্ট করি তাহলে তার যে বিপরীত বাহু অর্থাৎ এ বি এটাকে আমরা লম্ব বলবো। যদি আমরা কোণ সি না ধরে এ ধরতাম তাহলে এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি কে আমরা লম্ব বলতাম। অর্থাৎ লম্ব বলবো কাকে? কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলবো। এইটা কোণ হলে তার বিপরীত বাহুকে অর্থাৎ বিসি কে তখন আমরা লম্ব বলবো। আর একটা বাহু যেটা আছে দেখো, আমরা দুইটা বাহু নামকরণ ইতিমধ্যে করে ফেললাম, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি আমাদের লম্ব। আর একটা আসতেছে কি আমাদের সি কোণের, দেখো আরো একটা বাহু আমাদের রয়েছে সি কোণ যেটা তৈরি হয়েছে, এই বাহুটার নামও তোমরা সবাই জানো, এটাকে বলা হয় সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলবো আছে ভূমি। অর্থাৎ এখানে দেখো তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিন বাহুর যে তিনটা নাম রয়েছে সেই তিনটা নাম সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। আমি আবার একটু বলি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো, আর সি কোণ যে অপর যে বাহুটি রয়েছে সি কোণের সেই বাহুটাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। এই তিনটা বাহুর অনুপাত দিয়েই মূলত আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলির নামকরণ করব। তো ত্রিকোণমিতিতে আমাদের মূলত 6টা অনুপাত রয়েছে। এই 6টা অনুপাত দেখো কি কি। আমি এখানে আরেকটি বিষয় বলে দিই, কোণের পরিমাপ সাধারণত আমরা এখানে থিটা দ্বারা প্রকাশ করব। যেটাকে আমরা থিটা, এটা একটু বিষয়টা বলে দিই, আমরা কোণের পরিমাপকে আমরা এখানে থিটা হিসেবে ধরবো। এখানে থিটাই ধরতে হবে এমন কোনো কথা নেই, এই থিটার মানটা যে কোনো মান হতে পারে, সেটা 0 থেকে শুরু করে 90 বা 90 প্লাস তাও হতে পারে, আবার এ বি সি এইভাবেও নামকরণটা থাকতে পারে। তো আমরা এখানে কোণের পরিমাপ ধরে নিচ্ছি, এই সি কোণটাকেই হচ্ছে আমাদের থিটা হিসেবে আমরা কাউন্ট করতেছি। তো এখানে দেখো এই যে আমি একটু আগে বলছি এই বাহুগুলোর অনুপাতের উপরে ভিত্তি করে আমাদের ত্রিকোণমিতিতে 6টি অনুপাত রয়েছে, সেই 6টি অনুপাতের নামকরণ করা হয়েছে। তো আমাদের 1 নম্বর নামটি যেটা রয়েছে সেটা হচ্ছে সাইন থিটা, 2 নম্বরে আমরা পাবো কস থিটা, 3 নম্বরে আমরা পাবো ট্যান থিটা, 4 নম্বরে আমরা পাবো কট থিটা, 5 নম্বরে আমরা পাবো সেক থিটা, 6 নম্বরে আমরা পাবো কোসেক থিটা। মূলত এইগুলার ফুল মিনিংটাও রয়েছে, এই ফুল মিনিংটা আমরা লিখি নাই, আমরা শর্ট ফর্মটা লিখেছি। তবে ফুল মিনিংটা আমি তোমাদেরকে বলে দিই। সাইন থিটা, এটার নাম সাইনি, অর্থাৎ SINE, একটা ই থাকবে সাথে, অর্থাৎ এটার ফুল মিনিংটা আসলে এইভাবে। সাইন থিটাকে আমরা সাইন এইভাবে নামকরণ করি, এই সাইন থেকে আমরা শর্টকাটে সাইন লিখছি এইভাবে SIN। কস থিটা এটাকে আমরা কোসাইন বলে থাকি, এটা আসলে মূলত কোসাইন, এটার ফুল ফর্মটা। এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে কোট্যানজেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড, আর এটা হচ্ছে কোসেকেন্ড। তো আসলে এই 6টা নামের ফুল মিনিংটাকে আমরা শর্টকাটে এইভাবে ইউজ করে থাকি। আমরা যখন অঙ্ক করব তখন আমরা ফুল ফর্মটা না লিখে এই শর্ট ফর্মটাকে আমরা ইউজ করব। আর এইখানে মূলত দেখো এই যে কোণের পরিমাপগুলি সব সময় আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে থাকতেই হবে। অর্থাৎ এই যে নামকরণ আমরা করব ত্রিকোণমিতিক, এই নামকরণের সাথে যে মানটি থাকবে সেটাকে আমরা কোণের পরিমাপ হিসেবে কাউন্ট করব। আশা করি তোমরা ফুল ফর্মটা সবাই জেনে যাবে। আমরা শর্ট ফর্মটা দিয়ে যেহেতু অঙ্ক করব তাই শর্ট ফর্মটুকুই আমরা লিখে কাজটুকু করব। তো দেখো আমি তোমাদেরকে একটা বিষয় বলি, যে আমি একটু আগে বলেছিলাম আমরা মুখস্থ না রেখে সূত্রগুলো কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকে ধারণা দিব। তো এখানে একটা বিষয় খেয়াল করি, দেখো এইখানে উপর দিক থেকে যদি আসো তাহলে 1 নম্বরে পড়ে সাইন। আমি যদি নিচের দিক থেকে যেতাম তখন এটা কিন্তু 1 হতো। নিচের দিক থেকে গেলে নিশ্চয়ই এটাকে 1 বলতাম, এটাকে 2 বলতাম, এটাকে 3 বলতাম, এটাকে 4 বলতাম, এটাকে 5 বলতাম, এটাকে 6 বলতাম। নিচের দিক থেকে যদি যেতাম তখন 1 নাম্বার হতো এটা। উপর দিক থেকে আসলে দেখতে পাচ্ছ 1 নাম্বার হচ্ছে আমাদের কোনটা, এইটা। তার মানে এই উপরের দিকের 1 নাম্বার আর এই নিচের দিকের 1 নাম্বার, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে এই 1 এর মধ্যে একটা সম্পর্ক,
এই 2 এর সাথে এই 2 এর একটা সম্পর্ক, এই 3 এর সাথে এই 3 এর একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক দেখো, এদের মধ্যে একটা উল্টা সম্পর্ক রয়েছে, অর্থাৎ উপর থেকে আসলে এই দিক থেকে আমি 1 পাচ্ছি সাইনকে, নিচের দিক থেকে গেলে আমি 1 পাচ্ছি কোসেককে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা উল্টো সম্পর্ক রয়েছে। সেই উল্টো সম্পর্কটাকে আমি কিভাবে লিখতে পারি? উল্টো মানে কি, এইটা যা রয়েছে এর নিচে দেখো আমরা জানি কিছু নাই, তার অর্থ নিচে আমরা অন কল্পনা করে থাকি, অর্থাৎ অন রয়েছে। এটাকে যদি উল্টানো হয় তাহলে এর উল্টা সম্পর্ক নিশ্চয়ই আমরা 1/কোসেক বলতে পারি। 2 নম্বরে এটাকে যদি উল্টানো হয় তখন আমরা এটাকে 1/সেক বলতে পারি। 3 নম্বরে এটার উল্টা সম্পর্ক যেহেতু এর সাথে, তাহলে 1/tan বলতে পারি। 4 নম্বরে যেহেতু দেখো এই 4 নম্বরের সাথে এই যে 4 নম্বর আমি এখানে উল্টা দিক থেকে নামকরণ করে দিয়েছি, tan এর সাথে cot এর সম্পর্ক, তাহলে cot কে উল্টাইলে বা এইগুলি সেম উল্টা দিক থেকে আসলেই কিন্তু আমরা আবার অপোজিট গুলি পেয়ে যাচ্ছি, অর্থাৎ cot কে উল্টাইলে তাহলে আমরা 1/tan বলতে পারি। দেখো সেকের সাথে এই যে 5 নাম্বার, এই যে 5 নাম্বার সেকের সাথে সম্পর্ক রয়েছে cos এর, তাহলে আমরা এটাকে 1/cos লিখতে পারি। দেখো এইখানে 6 নাম্বার, এই যে 6 নাম্বারের সাথে সম্পর্ক, এই যে 6, এই 6 এর সম্পর্ক রয়েছে, যেটাকে তাহলে আমরা 1/sin লিখতে পারি। আমি আবার একটু বলি আমরা এই লেখাগুলো কিভাবে লিখলাম। যেহেতু দেখো আমি উপর দিক থেকে আসলে 1 নাম্বার হচ্ছে sin, নিচের দিক থেকে গেলে আমি যদি 1 হিসেবে কাউন্ট করতাম তখন এই 6 নাম্বারকে আমরা 1 বলতে পারতাম, অর্থাৎ এর 1 নাম্বার এর 1, অর্থাৎ 6 এর সাথে সম্পর্ক, এর 2 এর সাথে 2 নাম্বারের সম্পর্ক, 3 এর সাথে 3 এর সম্পর্ক। এই সম্পর্কগুলা কি সম্পর্ক? উল্টো সম্পর্ক, অর্থাৎ একটার বিপরীত হচ্ছে আরেকটা সম্পর্ক। তো আমরা এটাকে বিপরীত হিসাবে, অর্থাৎ এর নিচেই কিছু নাই বলতে আমরা 1 বুঝি, এটাকে বিপরীতকরণ করলে 1 ডিভাইডেড আকারে চলে আসবে সবগুলি। তাহলে আমি বলেছিলাম তোমাদের সূত্রগুলি আমরা মুখস্থ না রেখে কিভাবে শর্টকাটে মনে রাখতে পারি। দেখো খুব ইজি ব্যাপার, এই 6টা নাম শুধু সিরিয়াল মেনটেন করে তোমাদের মনে রাখতে হবে। এই 6টা নাম সিরিয়াল মেনটেন করে যদি তোমরা মনে রাখতে পারো, নিশ্চয়ই তোমরা বিপরীত নামকরণগুলি এভাবে লিখতে পারবে। আসলে এইগুলি সূত্র, অর্থাৎ sin থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। সেম ভাবে cot থিটা সমান তাহলে 1/tan থিটা, sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা, আর cosec থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা। এইগুলি আমাদের একটা সূত্র, তোমরা সূত্র হিসেবে মনে রাখবে যে sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, আর sec থিটা সমান 1/cos থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। দেখো আমরা এগুলো মুখস্থ ছাড়া কিভাবে জাস্ট এই 6টা নাম লিখে তার বিপরীতকরণগুলো করলেই আমাদের সূত্রগুলো তৈরি হয়ে যাবে। এছাড়া এখানে আরো দুটি এক্সট্রা সূত্র রয়েছে tan আর cot এর ক্ষেত্রে। tan এর সাথে মনে রাখবে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সকলের সাথে sin cos এর একটা সম্পর্ক রয়েছে। sin cos এর সম্পর্কটা কি আসলে? এই tan এর সাথে sin cos এর সম্পর্ক হচ্ছে tan মানে আমরা জানি sin/cos, আর এখানে দেখো cot, cot মানে আমরা জানি cos/sin। কিভাবে লিখলাম দেখো, tan এর উল্টা cot, tan এর উল্টা হচ্ছে cot, অর্থাৎ tan মানে যদি sin/cos হয় তাহলে এর উল্টা কিন্তু cot, অর্থাৎ এর উল্টা মানে কি cos উপরে চলে গেল, sin নিচে চলে আসলো। দেখো আমি এখানে টোটাল যে 6টা সূত্র লিখলাম, এই 6টা সূত্র তোমরা কিন্তু খুব ইজিলি নিজেরাই মুখস্থ রাখতে পারবে, মনে রাখতে পারবে। আমি কৌশলটা শিখিয়ে দিলাম, তোমরা এই কৌশল অবলম্বন করে এই কটা নাম অবশ্যই মনে রাখবে। আরো একটা বিষয় আমি খেয়াল করো, আমি বলেছিলাম যে এই যে নামকরণগুলো আমরা করতেছি এই সবগুলি মূলত ত্রিকোণমিতিক অনুপাত থেকে এসেছে, অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি মূলত এসেছে কিভাবে? এই যে sin, cos, tan, cot, sec, cosec, এই 6টা নাম আসলে মূলত ত্রিকোণমিতিক যে সমকোণী ত্রিভুজটা রয়েছে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত থেকে এই নামকরণগুলি করা হয়েছে। সেই বাহুগুলোর অনুপাত থেকে কিভাবে নামকরণগুলি আসলো সেই সূত্রগুলি আমি তোমাদেরকে এখন জানাবো। দেখো আমাদের এখানে যে sin থিটাটা এসেছে, sin থিটাটা মূলত আমাদের এখানে লম্ব আর অতিভুজ এই দুইটা বাহুর অনুপাত থেকে আমাদের এই sin এর অনুপাতটা এসেছে, অর্থাৎ sin থিটা সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। এটাকে লম্ব না বলে তুমি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজও বলতে পারো,
কারণ বিপরীত বাহু মানেই হচ্ছে লম্ব। দেখো সেম ভাবে আমরা এখানে cos থিটা সমান আমরা পাবো ভূমি বাই অতিভুজ। এইভাবে আমরা tan থিটা সমানও একটা অনুপাত আমরা পাবো। এখন এই অনুপাতগুলিও যাতে মুখস্থ না রেখে শর্টকাটে আমরা বের করতে পারি তারও একটা প্রসেসিং তোমাদেরকে আমি শিখিয়ে দিই। অর্থাৎ যে অনুপাতটা আমরা এখানে মুখস্থ রেখে বের করতে চাই সেই অনুপাতটা মুখস্থ না রেখে খুব সহজে শর্টকাটে কিভাবে মুখস্থ ছাড়াই বের করতে পারবো সেইটা বিষয়ে একটু ধারণা দিই। দেখো তোমরা দুইটা পদ্ধতি শিখতে পারবে, তার ভিতরে শর্টকাট একটা ফর্ম আছে, সেই শর্টকাট ফর্মটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। যেটা হচ্ছে আমরা এই বিষয়টুকু শুধু মনে রাখবো, লতি ভূতি লঘু। লতি মানে হচ্ছে সাইন, ভূতি মানে তোমরা মনে রাখবে কস, আর লঘু মানে তোমরা মনে রাখবে ট্যান। মূলত এইটুকু তিনটা ওয়ার্ড দিয়ে আমরা এই যে নামকরণগুলো করতেছি এইগুলা দেখো নিজেরাই বের করতে পারবো। এখন এইগুলি কিভাবে বিশ্লেষণ করবো সেটা একটু দেখো। আমি লতি মানে বলছি সাইন, এখানে যে ল আছে এই ল দ্বারা তুমি বুঝবে লম্ব, আর যে তি আছে এই তিটা তুমি বুঝবা অতিভুজ। তার মানে সাইন মানে কি হবে লম্ব বাই অতিভুজ। দেখো সাইন মানে লম্ব বাই অতিভুজ। ভূতি রয়েছে, ভূতি মানে ভূতে তুমি বুঝবে ভূমি, আর তিতে বুঝবে অতিভুজ। তাহলে ভূতি মানে কি বুঝবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূতির সাথে রিলেটেড কে cos থিটা, অর্থাৎ cos থিটা সমান আমরা বলতে পারবো ভূমি বাই অতিভুজ। সেম ভাবে তাহলে দেখো tan থিটা যদি আমরা বের করতে চাই তাহলে tan থিটাটাও আমরা এইখান থেকেই কিন্তু বের করতে পারি। tan মানে কি দেখো, tan মানে হচ্ছে লঘু, লতে আমরা বুঝবো লম্ব আর ভূতে বুঝবো ভূমি। তাহলে tan মানে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। আর এই তিনটা নাম দেখো sin cos tan, এই তিনটা নাম যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এর অল্টারনেটিভ যে নামগুলি রয়েছে এগুলি আমরা করতে পারি। কিভাবে দেখো, tan এর সাথে সম্পর্ক কিন্তু cot, tan এর সাথে কার সম্পর্ক cot-এর। কি সম্পর্ক? উল্টা সম্পর্ক বলছি, অর্থাৎ tan পারলে উল্টাই দিলে আমরা cot পেয়ে যাব। cos এর সাথে দেখো, cos এর সাথে সম্পর্ক রয়েছে কার? sec-এর, অর্থাৎ cos কে উল্টাইলে আমরা sec পেয়ে যাব। sin এর সাথে সম্পর্ক রয়েছে cosec-এর, অর্থাৎ sin কে উল্টাইলে cosec পেয়ে যাব। অর্থাৎ এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি যে sin cos tan, এই তিনটার মান যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা বাকি তিনটা মানও বের করতে পারবো। আর এই তিনটা নাম মনে না রেখে শর্টকাটে আমরা কিভাবে বের করব সেটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, লতি ভূতি লঘু। এছাড়াও তোমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারো, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এইভাবে আমরা নামকরণটা করতে পারি। তো আসলে এই বিষয়টা আমি বলবো এইভাবে তোমরা মনে রাখবে, তাতে সুবিধা কি হবে, এটা খুব শর্টকাটে আমরা বের করতে পারবো। এছাড়া আমি আরেকটা নাম বলেছি, ওটা আমি একটু পরে তোমাদেরকে শেখাবো। তো দেখো আমি এখানে sin cos tan এই তিনটা লিখেছি, তাহলে অপোজিট তিনটাও কিন্তু আমরা এইভাবে লিখে ফেলতে পারি। আমি একটু আগে বলেছিলাম 6টা নাম আমরা সিরিয়ালে যদি লিখি তাহলে sin cos tan, tan এর পরে আসে cot, cot এর পরে আসে sec, sec এর পরে আসে cosec। দেখো এদের মধ্যে সম্পর্ক ছিল, আমি বলেছিলাম তোমাদের শুরুতেই যে sin এর সাথে সম্পর্ক cosec-এর, cos এর সাথে sec-এর, tan এর সাথে cot-এর, অর্থাৎ 1 সম্পর্ক, 2 সম্পর্ক, 3 সম্পর্ক। দ্যাট মিন্স cot এর সাথে সম্পর্ক আছে কার? tan এর। কি সম্পর্ক ছিল? উল্টা সম্পর্ক, অর্থাৎ উল্টাই দিব, মানে এইটা উপরে উঠে যাবে আর এইটা নিচে চলে আসবে। তাহলে আমরা cot মানে বলতে পারি ভূমি বাই লম্ব। সেম ভাবে sec এর সাথে সম্পর্ক ছিল cos, তাহলে sec এর সাথে যদি cos এর সম্পর্ক হয় তাহলে এটাকে যদি উল্টাই দিই তাহলে কি হবে? অতিভুজ চলে গেল উপরে আর ভূমি চলে আসবে নিচে। দেখো cosec এর সাথে আমরা জানি সম্পর্ক রয়েছে sin এর, তাহলে cosec মানে আমরা লিখতে পারি কি? অতিভুজ বাই হচ্ছে লম্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যতটুকু তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি মনে করি তোমাদের এতটুকু তোমরা মুখস্থ ছাড়াই কৌশলে বের করার অর্জন করবে, এবং তোমরা অবশ্যই কৌশলে বের করার অর্জন করবে, সাথে পাশাপাশি তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ যাতে সময়টা কম লাগে। তো আসলে আমি তোমাদের সামনে একটু পরেই তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, কারণ আমি একটু পর ক্লাস শেষের দিকে আমি তোমাদেরকে মূল্যায়ন করব, দেখবো যে আসলে তোমরা কে কতটুকু মনে রাখতে পারো।
তো সবাই ক্লাসটি এজন্য মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আমরা আসলে মোটামুটি দেখো যে বিষয়গুলি আমাদের ধারণা দেওয়া দরকার ছিল আমরা কিছু বিষয় ধারণা দিয়েছি, আর আরও কয়েকটি সূত্র তোমাদের রয়েছে যে সূত্রগুলি তোমাদের সামনে উপস্থাপন করলে আমাদের মোটামুটি ত্রিকোণমিতি বিষয়ক যে সূত্র বা অভেদ রয়েছে সেগুলি সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। দেখো আরও 3টা সূত্র তোমাদের রয়েছে, এই সূত্র 3টাও আমরা মুখস্থ না রেখে কিভাবে সহজে বের করতে পারি তার একটা পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব। এটার জন্য তোমরা একটা ষড়ভুজ আঁকতে পারো, একটা ষড়ভুজ আঁকার মাধ্যমে সেই সূত্রগুলি সহজে মনে রাখতে পারো। দেখো আমি একটা ষড়ভুজ আঁকি। দেখো আমি এখানে একটি ষড়ভুজ অঙ্কন করেছি। এই ষড়ভুজ দিয়ে আমরা খুব সহজে দেখো আরও মূলত 3টা সূত্র রয়েছে, সেই 3টা সূত্রকে মডিফাই করে আমরা টোটাল 9টা সূত্র সেখানে তৈরি করব। সেই 9টা সূত্র দেখো আমরা কিভাবে মুখস্থ ছাড়াই মনে রাখতে পারি। দেখো তোমরা এখানে মোটামুটি মিডিল পয়েন্ট যেটা এটাকে 1 লিখবে, এছাড়া এখানে সাইন থিটা লিখলাম, তার অপোজিট সাইডে তোমরা কোসেক থিটা লিখবে। কস অপোজিট সাইডে লিখলাম সেক। দেখো এইগুলি দিয়েও আমরা খুব সহজে, আমি একটু আগে যে তোমাদের উল্টা বিপরীত অনুপাতটা শিখিয়েছিলাম সেই বিপরীত অনুপাতটাও ইজিলি আমরা এখান থেকে চাইলে সূত্র ছাড়াই মানে মুখস্থ ছাড়াই বের করতে পারি। কিভাবে দেখো আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, দেখো সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের। কসের সাথে সম্পর্ক কার? সেকের। ট্যানের সাথে সম্পর্ক রয়েছে কার? কটের। তো এইখানে দেখো কিভাবে আমরা এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি। দেখো সাইনের সাথে কোসেকের মাঝখানে কিন্তু 1 দিয়েছি, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি যে 1 কোসেক থিটা। এভাবেও তোমরা মনে রাখতে পারো। আমি যে সূত্রটা একটু আগে একটা ধাপ তোমাদেরকে শিখিয়ে এসেছি ওইভাবে, অথবা এইভাবে তোমরা শর্টকাটে একটা ষড়ভুজের মাধ্যমে সূত্রগুলো মনে রাখতে পারো। সেম ভাবে তাহলে বলো এখানে কসের সাথে সম্পর্ক রয়েছে সেকের, তাহলে আমরা কি লিখতে পারি? cos থিটা সমান 1/sec থিটা। আমরা এভাবেও কিন্তু ষড়ভুজের মাধ্যমেও সূত্রগুলি সহজে মনে রাখতে পারি। এছাড়া আমি একটু আগে যে পদ্ধতিটা শিখিয়েছি সেই পদ্ধতিতেও তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো। ট্যান থিটা, দেখো ট্যানের সাথে সম্পর্ক রয়েছে কিসের? কটের, যেটাকে আমরা বলতে পারি 1/cot থিটা। আর এই 3টা পারলে সেম ভাবে আমি যদি এখানে সাইন না বলে কোসেকের কথা বলতাম, তাহলে দেখো কোসেক মানে তাহলে সেম উল্টা 1/sin। এইভাবে উল্টা দিক থেকে এসে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে দেখো কসের সাথে সম্পর্ক রয়েছে আমাদের সেকের, কসের সাথে সম্পর্ক রয়েছে সেকের। সেক মানে তাহলে আমরা লিখতে পারি 1/cos। এখানে কটের সাথে সম্পর্ক রয়েছে আমাদের ট্যানের, ট্যান মানে আমরা বলতে পারি তাহলে দেখো 1/cot। এখানে এক্সট্রা একটা সূত্র আমি তোমাদের বলেছিলাম, ট্যান মানে আমাদের মনে রাখতে sin/cos, তাহলে cot মানে এর উল্টাটা আসবে, সরি cos/sin। তাহলে এখানে cot মানে আমরা লিখতে পারি 1/tan বা cos/sin। দেখো এইভাবেও ষড়ভুজের মাধ্যমে আমরা সূত্রগুলা খুব সহজেই মনে রাখতে পারি। তো তোমরা এই পদ্ধতিতেও তোমরা সূত্রগুলি মনে রাখতে পারো। এছাড়াও দেখো তোমাদের স্কোয়ারের কয়েকটি সূত্র রয়েছে, সেই স্কোয়ারের সূত্রগুলিও তোমাদেরকে মনে রাখতে হবে।
দেখো আরো তিনটা সূত্র তোমাদের রয়েছে, এই তিনটা সূত্র তোমরা একটু মনে রাখবে। এই তিনটা সূত্র দেখো তোমরা একটু মনে রাখবে, আর এই তিনটা সূত্রকে মডিফাই করে আমরা আরো কয়েকটি সূত্র শিখব। এখান থেকে দেখো আমি যদি চাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা এখান থেকে তুমি cos স্কয়ার থিটা যদি বের করতে তাহলে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারতাম। তাহলে আমরা এই একটা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে দেখো বাকি দুইটা সূত্র সম্পর্কেও আমরা ধারণা পেয়ে যাব। তো আমরা একটা সূত্র মনে রাখলাম, সেখান থেকে বাকি দুইটা সূত্র আমরা নিজেরাই বের করে ফেলবো। এখানেও সেম সিস্টেম, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার থিটা যদি বের করি তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা বলতে পারি, মাইনাস টা এসে গেলে প্লাস হয়ে গেল। সেম ভাবে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা tan স্কয়ার থিটা বলতে পারি। অর্থাৎ এই যে 1, এই প্লাস 1টাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস হয়ে গেল। তো tan স্কয়ার থিটার সূত্র sec স্কয়ার থিটা মাইনাস 1, আমরা এইভাবেও করতে পারি। তাহলে এখানে এই সূত্রটাও তোমাদের মনে রাখতে হবে। আর এখান থেকেও সেম সিস্টেমে দেখো আমরা সূত্রটা বের করব, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। সুতরাং cosec স্কয়ার থিটা সমান আমরা বলতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, আর এইটাকে 1 সমান আমরা cot স্কয়ার থিটা বলতে পারি। অর্থাৎ সাইড চেঞ্জ করলেই দেখো আমরা এখানেও দুইটা সূত্র পেয়ে গেলাম। অর্থাৎ আমি এখানে যে তিনটা বক্স করে দিয়েছি, এই তিনটা বক্স যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই ত্রিকোণমিতির যে তিনটা সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি তোমরা ইজিলি বের করতে পারবে, স্কয়ারের সূত্রগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে ত্রিকোণমিতিতে টোটাল যে সূত্রগুলি দরকার ছিল আমি সবগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই সূত্রগুলো খুব সহজে মনে রাখার চেষ্টা করবে, এবং এইগুলি মনে না রাখলে তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য সকলকেই বলি, এইটা সহজে মনে রাখার যে কৌশলটা আমি শিখিয়েছি তোমরা সেই কৌশলটি অবশ্যই অবলম্বন করবে এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। আমি এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। এখন সেই অঙ্কটির মাধ্যমে আমরা দেখব যে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা সূত্রগুলো। দেখো আমি তোমাদের সামনে একটা অঙ্ক উপস্থাপন করেছি, একটা ম্যাথ দিয়েছি আমি, যে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমি যে সূত্রগুলো উপস্থাপন করলাম এই সূত্রের উপর ভিত্তি করে এই অঙ্কটা আজকে আমরা এখন সলিউশন করব। আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলি মূলত সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত। আর সমকোণী ত্রিভুজের চিত্রটা আমি তোমাদের সামনে একটু আগে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই কেউ বলতে পারবে যে সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, বা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটিও বলতে পারবে। তো আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যা এই কোণটা আছে আমাদের সমকোণ। তো আমি তোমাদেরকে চিত্র অঙ্কনের ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে বলবো, যেটা হচ্ছে এইখানে কোণ হিসেবে যেটা থাকবে, দেখো কোণ কিন্তু আমাদের এখানে এটাকে এখানে আমাদের কোণ হিসেবে কাউন্ট করতে হচ্ছে। তো যে অক্ষরটাকে, যে ওয়ার্ডটাকে আমরা কোণ হিসেবে কাউন্ট করব সেটা সবসময় তোমরা চেষ্টা করবে ভূমিতে রাখার জন্য, যাতে লম্বটাকে এইভাবে দেখা যায়। অর্থাৎ এ যদি এখানে কোণ হিসেবে থাকে তাহলে এটাকে সবসময় এইভাবে ডাইন সাইডে দেওয়ার চেষ্টা করবে, মানে মেন কথা ভূমিতে দেওয়ার চেষ্টা করবে। আর বাকি দুইটা নাম তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে দিবে। এতে করে আমরা একটা সুবিধা কি পাবো, যেহেতু কোণ হিসেবে এখানে এ আছে তাহলে এইটাকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলতে পারবো। অর্থাৎ বিপরীত বাহু লম্ব বলতে আমরা সাধারণত এই লম্বা দাগটাকে বলতে অভ্যস্ত। যদি আমরা এখানে এ না দিয়ে এখানে এ দিতাম তাহলে কি ভুল হতো? না, সেক্ষেত্রে ভুল হতো না। তবে প্রবলেমটা কি হতো? প্রবলেম হতো তখন তোমাকে লম্ব হিসাবে এইটা কাউন্ট করতে হতো, বিসিটাকে লম্ব হিসাবে কাউন্ট করতে হতো। কিন্তু এইটা সাধারণত বিসিটা আমরা
চোখে দেখে ম্যাক্সিমাম টাইম এটাকে ভূমি হিসেবে কাউন্ট করে থাকে, অর্থাৎ ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলবো তোমাদের যে ওয়ার্ডটা এখানে কোণ হিসেবে থাকবে সেটাকে সবসময় যদি আমরা নিচে রাখি তাহলে আর কখনোই আমাদের ওই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা এটাকে রাখলাম এখানে ভূমিতে, তাহলে এখানে লম্ব বা বিপরীত বাহুটাকে বলতে পারবো বিসি, আর এই এবিটাকে আমরা বলতে পারবো সন্নিহিত বাহু। তাহলে এখানে আমাদের প্রশ্নটা ছিল সাইন এ সমান হচ্ছে 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। আমরা সেই ক্ষেত্রে কী করব, ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো এবং এই সমকোণী ত্রিভুজের আঁকার মাধ্যমে আমরা এখানে এই বাহুগুলোর নামকরণও করে ফেলবো। দেখো তাহলে এখানে সাইন এ সমান হচ্ছে 3/4, আমরা একটু আগেই শিখে এসেছি সাইন সমান ছিল কি বলো, আমরা একটু আগে শিখে এসেছিলাম লতি ভূতি লঘু। এখানে লতি মানে আমরা বলেছি সাইন, ভূতি মানে বলেছি কস, আর লঘু মানে বলেছি ট্যান। দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা এই অঙ্কটা এখন সলিউশন করে ফেলবো, আর এইটা তোমরা ইজিলি খুব সহজেই কৌশলে মনে রাখতে পারবে। লতি মানে কি তোমরা বলো, অবশ্যই তোমরা পারবে। লতে বলেছিলাম নিশ্চয়ই লম্ব। সো দেখো এখানে আমরা সাইন মানে আমরা জানি লম্ব, বাই হচ্ছে টিতে বলেছিলাম অতিভুজ। তো তোমার এখানে দেখো দেওয়া আছে সাইনের মানটা 3/4, সাইনের মানটা দেওয়া আছে কত 3/4, অর্থাৎ আমরা কি বলতে পারি না লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4, অর্থাৎ লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত 4। তাহলে আমরা এখানে লম্ব হিসেবে আমাদের ছিল এটা যেটা হচ্ছে 3, অতিভুজ হিসেবে এটা যেটা হচ্ছে আমাদের 4। অর্থাৎ এই চিত্রের মধ্যে এইটা দেখে আমরা এই বাহুগুলোর নামকরণ করে ফেলব। তো এখন আসো আমরা আসলে অঙ্কটা সলিউশন করব কিভাবে। তো আমরা ফার্স্টে দেওয়া আছে যেটা সেটা লিখে ফেলি। দেখো আমাদের দেওয়া আছে সাইন এ সমান 3/4। এখন এবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজে আমাদের বি কোণটা 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই অতিভুজ আমরা বলতে পারি এসি, এটা আমরা ইজিলি বলতে পারি। তাহলে অতিভুজ দেখো আমাদের এসি যার মানটা হচ্ছে কত 4, আর যেহেতু সাইন এ রয়েছে অর্থাৎ কোণ হিসাবে আমাদের আছে এ, তাহলে এ কোণের যে বিপরীত বাহু রয়েছে সেটা হচ্ছে আমাদের বিসি অর্থাৎ লম্ব। তাহলে এ কোণের বিপরীত বাহু তাহলে এ কোণের বিপরীত বাহু হিসেবে দেখো আমাদের এখানে রয়েছে বিসি বাহু যেটা হচ্ছে কত আমাদের 3, আর একটি বাহুর মান আমরা জানি না যেটা দেখো সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুর মানটা আমাদের বের করতে হবে। আর তোমরা সকলেই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসের উপপাদ্যটা নিশ্চয়ই তোমরা এটা ক্লাস 8 এ শিখে এসেছো। পিথাগোরাসের উপপাদ্যটা কেউ বলতে পারবে? হ্যাঁ, আশা করি কেউ না কেউ অবশ্যই বলতে পারবে। পিথাগোরাসের উপপাদ্যটি রয়েছে অতিভুজ স্কয়ার আমরা জানি বাকি দুইটা বাহু স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এই সন্নিহিত বাহুর মানটা বের করে ফেলবো, অর্থাৎ এবি বাহুর মানটা বের করব। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখন পিথাগোরাসের সূত্র মতে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার আমরা বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আবার উল্টাও বলতে পারো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার, ভূমি মানে এবি, লম্ব মানে দেখো বিসি, আর অতিভুজ হচ্ছে কত আমাদের এসি। এখান থেকে দেখো আমরা এবি এর মানটা বের করে ফেলবো। এবি বাহুর মানটা আমাদের জানা নাই, তাই এবি বাহুর মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে এখানে এবি স্কয়ার সমান আমরা বলতে পারি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এতটুকু বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি,
এখানে যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখবো। দেন আমরা এইটা দিয়ে অবশ্যই একটা সমকোণ ত্রিভুজ আঁকবো। আর সমকোণ ত্রিভুজের অঙ্কনের ক্ষেত্রে আমি নামকরণের ক্ষেত্রে তোমাদের বলেছি এইখানে যে ওয়ার্ডটা কোণ হিসাবে থাকবে সেটা সবসময় তোমরা ভূমিতে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে দিলেও ভুল নাই, তবে এখানে দিলে সুবিধা বেশি। তাই আমরা এখানে এটা দিলাম, বা যেটা না কোণ হিসাবে থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা জানি সাইন মানে এই যে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের 3, ভূমি আছে 4, সেই হিসাবে আমরা এখানে অতিভুজ 4 আর বিপরীত বাহুটাকে আমরা বিসি সমান লিখলাম 3। একটা বাহু অর্থাৎ সন্নিহিত বাহুর মানটা আমরা জানি না বিধাই আমরা পিথাগোরাসের সূত্র জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। সেই সূত্র থেকে আমরা এখান থেকে এই বাহুর মানটা বের করার চেষ্টা করছি। আর পিথাগোরাসের উপপাদ্য তোমরা সকলেই জানো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এই চিত্রের ক্ষেত্রে আমাদের লম্ব ছিল বিসি, ভূমি ছিল এবি, অতিভুজ ছিল এসি। সেই সূত্র আমরা এখানে ইউজ করে এখান থেকে এবি বাহুর মানটা বের করার চেষ্টা করছি। আসলে আশা করি সকলেই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো এবি স্কয়ার, এখানে এসির মানটা রয়েছে 4 আর বিসির মান রয়েছে 3। তাহলে 16 মাইনাস 9, সুতরাং এবির মানটা দেখো আমরা এখানে √7 পেলাম। যদিও বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস ইউজ করতে হয়, অর্থাৎ এখানে একটা প্লাস মাইনাস দেওয়ার কথা, কিন্তু বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না বিধাই আমরা এখানে শুধু প্লাস চিহ্নটাই ইউজ করব, প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। তাহলে দেখো আমরা এবি বাহুর মানটাও পেয়ে গেছি, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের যতগুলো বাহু ছিল, যে 3টা বাহু ছিল সেই 3টা বাহুর মানই আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই বাহুটার মান পেয়েছি আমরা কত, √7। এখন এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করতে হবে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমাদের সাইনটা দেওয়া ছিল, এখন অন্যান্য মানগুলি আমরা বের করব। অর্থাৎ cos a দেখো আমি এই যে এখানে লিখে দিয়েছিলাম তোমাদের শর্টকাট ফর্ম। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূতে ভূমি, তিতে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ লিখে ভালো। ভূমি হচ্ছে কত আমাদের √7, অতিভুজ হচ্ছে 4। তাহলে cos a মানে আমরা √7/4 লিখতে পারি। সেম ভাবে tan a, tan মানে আমরা কি জানি দেখো এখান থেকে আমরা দেখে নিব লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কত, √7। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ 3/√7। আমরা sin cos tan 3টা অনুপাত যদি বের করতে পারি, আমরা জানি এর অল্টারনেটিভ হচ্ছে বাকি 3টা। অর্থাৎ cot a, আমরা জানি tan এর উল্টা হচ্ছে cot, অর্থাৎ এইটাকে উল্টাই দিব, অর্থাৎ √7 উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। sec a, আমরা জানি cos এর উল্টা হচ্ছে sec, তাহলে এইটা যদি উল্টাই দেই তাহলে 4 উপরে √7 নিচে। আর জানি cosec a, যেটা ছিল sin এর উল্টা। sin দেওয়া ছিল আমাদের 3/4, যেটা আমাদের অঙ্কে দেওয়াই ছিল, আমরা তার উল্টা যদি করি তাহলে আসবে কত, 4/3। দেখো আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজেই সূত্রের মাধ্যমে ইজিলি বের করতে পারছি। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছো, এবং এই জাতীয় যে অঙ্কই থাকুক না কেন আশা করি তোমরা সকলেই অঙ্কটি করতে পারবে। তো আমি আসলে আজকে মূলত যে ক্লাসটি নিলাম এর উপর আমি তোমাদেরকে কিছু মূল্যায়ন করব এবং কিছু SW দিব। তোমরা সেই বিষয়গুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলির ভিতরে ছিল তোমাদের সমকোণী ত্রিভুজের সংজ্ঞা ছিল, অতিভুজ ছিল। এই বিষয়গুলি অবশ্যই তোমরা বলবে। আমি তোমাদের সামনে কয়েকটা মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে তোমরা অতিভুজ কাকে বলে এটা আমাকে বলতে হবে। আমি আরো মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন করতে পারি তোমাদের, যেগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। আমরা স্কয়ারের 3টা সূত্র লিখেছিলাম, সেই সূত্রগুলি তোমরা এখানে আমাকে লিখে দাও। দেখো যেহেতু তোমরা আমার সামনে এখন সরাসরি উপস্থিত নাই,
তাই আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো বাসাই করছি যে তোমরা এই প্রশ্নগুলি আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও তোমাদের আমি মাত্র যে অঙ্কটা করালাম সেই অঙ্কটার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটা HW দিব, সেই HWটা তোমরা প্রত্যেকে বাসায় কমপ্লিট করবা। দেখো আমি একটু আগে যে অঙ্কটা করে এসেছি এর উপর ভিত্তি করে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছি যে tan এর সমান 3/5 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করবে। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটি বাসায় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ধাপে ধাপে চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করে দেওয়ার জন্য। সকলকে আজকের ক্লাস দেখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এইখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।